জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। সিলেটে নির্বাচনী প্রচার শুরু করে দেশ গড়ার প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তারেক রহমান বলেন, সরকার গঠন করলে সারা দেশের কৃষকদের পাশে দাঁড়াবে বিএনপি। এছাড়া খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান। বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা বাধাগ্রস্ত করতে দেশের ভেতরে ও বাইরে কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের নামে দেশের মানুষের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির চেয়ারম্যান। বলেন, বিগত সময়ে ডামি নির্বাচন ও রাতের ভোটে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি, আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি। এখনো সেই যাত্রা শুরু হয়নি। 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। কৃষক ভাইদের পাশে দাঁড়ানো শুধু এখানেই থেমে থাকলে চলবে না। আমরা গ্রামে গ্রামে শহরে শহরে সকল দুস্থ পরিবার যারা আছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। এই কুফরির বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার কথা বললেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার মিরপুরে প্রথম নির্বাচনী জনসভায় তিনি বলেন, জামায়াত কারো কাছ থেকে চাঁদা নেবেও না, কাউকে নিতে দিবেও না। বিকেলে জামায়াত আমিরের আসন ঢাকা 15-এর মিরপুর পূর্ব আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত আর কোনো ভোট ডাকাত দেখতে চায় না। বলেন, দেশ আর ফ্যাসিবাদের ছায়া দেখতে চায় না। ফের ফ্যাসিবাদ ফেরার চেষ্টা হলে আগের মতো পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সমাবেশে 10 দলীয় নির্বাচনী জোটকে দখলদারদের বিরুদ্ধে ঐক্য উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হাতে সমন্বিত প্রতীক তুলে দেন জামায়াত আমির। এর আগে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। আমরা ঘোষণা করেছি, চাঁদা আমরা নিব না এবং চাঁদা কাউকে নিতে দিব না ইনশাআল্লাহ। আমরা বলেছি, দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি কাউকে করতেও দেব না। আমরা বলেছি, ইনসাফ প্রত্যেকের জন্য জাতি ধর্ম দল নির্বিশেষে নিশ্চিত করা হবে। ইনসাফ এখন থেকে আর টাকা মূল্যে বিক্রি করা হবে না। বিপুল ভোটে জয়ী হয়ে 10 দলীয় জোট সরকার গঠন করবে বলে দাবি করেছেন ঢাকা 11 আসনের এমপি প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সকালে জাতীয় 3 নেতার মাজারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এনসিপির আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। সাংবাদিকদের দলটির মুখ্য সমন্বয়ক ও ঢাকা 8 আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এবারের নির্বাচনের অন্যতম বড় এজেন্ডা 24-এর গণ অভ্যুত্থানে নৃশংসতায় জড়িতদের পাশাপাশি শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার করা। এ সময় নির্বাচনের আগেই হাদি হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের আহ্বান জানান নাহিদ ইসলাম। ঢাকা 8 আসনের জন্য একটি জাস্টিস মার্চ ফর জাস্টিস রয়েছে, সেটার মাধ্যমে আমরা মতিঝিল পর্যন্ত যাব। কারণ আমাদের এখানে
অন্যতম এজেন্ডা হলো শহীদ ওসমান হাদির বিচার করা। 24-এর গণঅভ্যুত্থানের পরেও আমরা বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করছি এই নির্বাচনের মধ্য দিয়ে। শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা। নির্বাচনের 1 মাস আগে যাদের বসন্তের কোকিলের মতো দেখা যায়, মানুষ তাদের বয়কট করবে বলে মন্তব্য করেছেন পঞ্চগড় 1 আসনে 10 দলের প্রার্থী সার্জিস আলম। বৃহস্পতিবার পঞ্চগড় সুগার মিল মাঠে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের জনসভার প্রস্তুতি প্রদর্শনকালে এই কথা বলেন তিনি। তাদেরকে নির্বাচনের 1 মাস আগে বসন্তের কোকিলের মতো দেখা গিয়েছে, পরের 4 বছর 11 মাস আর খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু মাঠ পর্যায়ের অনেক মানুষের দ্বারা সাধারণ মানুষ আবার দেখা যায় যে তারা নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, হয়রানির শিকার হয়। এই সকল মানুষ যারা জনগণের ভোগান্তির কারণ, তাদের সবাইকে এবার মানুষ বয়কট করবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন রাজধানীর ঢাকার বিভিন্ন দলের প্রার্থীরা। এলাকার উন্নয়ন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে যাচ্ছেন এসব প্রার্থীরা। বৃহস্পতিবার সংসদ নির্বাচনের প্রথম দিনের প্রচারণা ছিল কিছুটা ঢিলেঢালা। কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন, উঠান বৈঠকের মতো ছোট ছোট কর্মসূচি ছিল প্রার্থীদের নির্বাচনী প্রচারণার ওয়ার্ম আপের অংশ। গণভোট ও আচরণ বিধি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগও আসে প্রার্থীদের পক্ষ থেকে। নিজ আসনে প্রচারণার সময় জয়ী হলে জবাবদিহিতা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ঢাকা 14 আসনে জনসংযোগে জামায়াত প্রার্থী বলেন, নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা যাবে না। আর ঢাকা 16 ও 13 আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা বলেন, উৎসব মুখর নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের বিজয় হবে। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়েই আগামী দিনের ভোট ও ভোটারের অধিকার নিশ্চিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রার্থীরা। যেই রাজনীতিটার কথা বলি সবসময়, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, সেই রাজনীতির ধারাই আমরা বজায় রাখব। আপনাদের যে আশাবাদ আমার প্রতি থাকবে, আপনাদের যে প্রত্যাশা আমার প্রতি রয়েছে, আপনাদেরকে হতাশ করব না। প্রতিনিয়ত চাঁদাবাজের শিকার হয়, তাদের থেকে নিরাপদ থাকবে। বিভিন্ন জায়গায় বাস কাউন্টারে যারা চাঁদাবাজের শিকার হয়, যেসব চাঁদাবাজ রয়েছে তাদের থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। মানুষ চায় এমন একটি সরকার, এমন একজন জনপ্রতিনিধি যাকে আর যাই হোক টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেটাই সবার আগে ওয়াদা করছে ইনশাআল্লাহ। নির্বাচনী প্রচারণার প্রথম দিনে সারা দেশে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। এ সময় প্রচারণা নিয়ে বিএনপি নেতারা স্বস্তি প্রকাশ করেন। আর নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন জামায়াত প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে জমজমাট নির্বাচনী প্রচারণা শুরু হয় চট্টগ্রামে। সকালে নগরের কদমতলী মোড় থেকে প্রচারণা শুরু করেন 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর রাঙ্গুনিয়ায়, সফর ভাটায় মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন বিএনপি প্রার্থী হুমাম কাদের চৌধুরী। সকাল 8টায় নির্বাচনী প্রচার শুরু করেন খুলনা 5 আসনের জামায়াত ইসলামের প্রার্থী এবং কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাধারণ মানুষের কাছে তাদের প্রত্যাশার কথা শুনে কুমিল্লা 11 আসনে ভোটের প্রচার শুরু করেন জামায়াত ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বগুড়াতেও নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। এ সময় বগুড়া সদর উপজেলা 6 আসনে তারেক রহমানের পক্ষ থেকে প্রচারণা চালান দলের নেতাকর্মীরা। বরিশালে নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণ করে প্রার্থীদের সঙ্গে কথা বলেন বাসদ মনোনীত প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। আর নারায়ণগঞ্জ 5 আসনে প্রচারণা শুরু করে জোট সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন। প্রচারণাকালে বরিশাল 5 আসনের প্রার্থী মজিবুর রহমান সরওয়ার জানান, প্রশাসনের কঠোর নজরদারি থাকলে নির্বাচনে কোনো ধরনের সমস্যা হবে না। ময়মনসিংহে এক মঞ্চে শপথ নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করে রাজনৈতিক দলগুলো। ময়মনসিংহ সার্কিট হাউসের জিমনেশিয়াম প্রাঙ্গণে এখন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। তারপর শুরু হয় প্রচারণা। আগামী দিনের বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সেটা তারা মনে করে বিএনপি একমাত্র
তাদের সেই আশা প্রত্যাশা পূরণ করতে পারবে। গণতন্ত্রের যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। একটা সুন্দর আচরণবিধি প্রতিপালনের মধ্য দিয়ে আমরা আমাদের যার যে মত আমরা যেন সেই প্রার্থীকে ভোট দিতে পারি। আগামী নির্বাচন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কি আবার চাঁদাবাজদের দখলে যাবে। আমাদের নেতাকর্মীদেরকে নানা ধরনের হুমকি ধমকির কথা আমরা শুনতে পাচ্ছি। প্রশাসন গতকালকে আমাদেরকে আশ্বস্ত করেছেন বড় দল, ছোট দল, মাঝারি দল এই ধরনের কোনো বিভেদ ওনারা করবেন না। জাতীয় নির্বাচনের সময় মোবাইল ও ইন্টারনেট ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম বন্ধ নয়, বরং সীমিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, পোস্টাল ব্যালটের জন্য এবারের নির্বাচনের ফলাফল গণনায় দেরি হবে। মোবাইল ফাইন্যান্সিং সিস্টেমসের উপরে আজকে আমরা কথা বলেছি এবং সাম রেগুলেটরি মেজার্স শ্যাল বি ইন প্লেস। এখন এটা এক্সটেন্টে আরেকটু আলোচনা করার বিষয় আছে, কাজে এই মুহূর্তে আমরা বলছি না। তবে কমপ্লিট শাটডাউন কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য 2 দিন বা 1 দিনের জন্য পুরোপুরি বন্ধ করার ব্যবস্থাটা বোধহয় হবে না, থাকবে না। অতীতে বোধহয় এরকম ছিল, কিন্তু সেটা আমরা করব না মোবাইল ফাইন্যান্সিংয়ের। এবং এর সাথে সাথে আই ব্যাংকিংয়ের বিষয়টাও আলোচনা করা হয়েছে। কোনো একটা পার্টিকুলার ধরেন 24 ঘন্টা বা 48 ঘন্টার জন্য কোনো ট্রানজ্যাকশান হবে না, এরকম কোনো রেগুলেটরি ইম্পোজিশন করা হবে না, হয়তো লিমিট করা হবে। ভোট গণনার ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে কেন্দ্রভিত্তিক কেন্দ্রে এবং আপনার রিটার্নিং অফিসারের ওখানে পোস্টাল ব্যালটের কারণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের দিন ছাড়াও এর আগের দিনও সারা দেশে সাধারণ ছুটি থাকবে। উপদেষ্টা পরিষদে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে 13টি এজেন্ডা নিয়ে আলোচনা করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বৈঠকের সিদ্ধান্ত হয় ভোট উপলক্ষে 11 ও 12 ফেব্রুয়ারি সাধারণ ছুটির পাশাপাশি শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য 10 তারিখও ছুটি থাকবে। বৈঠক শেষে প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 2026-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মোট ছুটি হচ্ছে আসলে 3 দিন। ভোটের দিন ফেব্রুয়ারি 12 পুরোপুরি ছুটি অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে, আর হচ্ছে ফেব্রুয়ারি 11 বুধবার সাধারণ ছুটি সবার জন্য প্রযোজ্য, আর 10 তারিখ শুধুমাত্র শিল্পাঞ্চলের শ্রমিক ভাই বোনদের জন্য এটা ছুটি। এটার উপরে একটা অফিসিয়াল অর্ডার খুব শীঘ্রই আসবে। প্রশাসন যতটা নিরপেক্ষ থাকার কথা ততটা নিরপেক্ষতা দেখাচ্ছে না বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন পারহানা। বৃহস্পতিবার বিকেলে ইসিতে অভিযোগ দায়ের করে কথা বলেন তিনি। নির্বাচনে কারচুপি হলে আরেকটি 5 আগস্টের মতো ঘটনা ঘটবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। পরিস্থিতি যেমনই হোক শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার কথাও জানান ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রশাসন এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা ততটা নিরপেক্ষ নয়। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেয়া হয়েছে। প্রশাসন যদি এখানে একদম স্ট্রেইট নিরপেক্ষ না থাকে তাহলে আরেকটা 5ই আগস্টের মতন কিংবা 2018-র নির্বাচনের মতন আরেকটা নির্বাচন যদি হয় বাংলাদেশে, তার পরিণতি ভালো হবে না। জনগণের অভূতপূর্ব সাড়া অনেক বড় প্রাপ্তি বলে মন্তব্য করেছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি। বৃহস্পতিবার সকালে নির্বাচনী প্রচারণায় নেমে এসব কথা বলেন তিনি। অভূতপূর্ব সারা, সবাই আসলে অনেক ভালোবাসার সাথেই গ্রহণ করছেন, তো এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমরা যেই রাজনীতিটার কথা বলি সবসময়, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, সেই রাজনীতির ধারাই আমরা বজায় রাখবো, চালু রাখবো। কুমিল্লা 10 আসনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বিএনপি মনোনীত মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
এর ফলে আব্দুল গফুর ভুইয়া জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন ইসির আইনজীবী। বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত 18 জানুয়ারি আব্দুল গফুর ভুইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজী নূরে আলম সিদ্দিকী। এর প্রেক্ষিতে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি। পরে 20 জানুয়ারি ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আব্দুল গফুর ভুইয়া। কুমিল্লা 10 আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভুইয়া, তার নমিনেশন রিটার্নিং অফিসার বৈধ বলে ডিক্লেয়ার করেছিল। তার বিরুদ্ধে কাজী নূরে আলম সিদ্দিকী নামক একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করে সেখানে দেখিয়েছে যে গফুর ভুইয়া আমেরিকার সিটিজেন এবং আমেরিকার সিটিজেনশিপ সে এখনও ডিনাউন্স করে নাই। সো তার ডুয়াল সিটিজেনশিপের কারণে তার নমিনেশন পেপারটি বাতিল হবে। ইলেকশন কমিশন ওনাকে নোটিফাই করার পরেও অনলাইনে নোটিফিকেশন, জেনারেল নোটিফিকেশন থাকার পরেও উনি ইলেকশন কমিশনে হাজির হয়ে ওনার পক্ষে কোনো ডকুমেন্ট দেখাতে পারেন নাই। তাই ইলেকশন কমিশন ওনার মনোনয়নপত্র বাতিলের যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত ওটা সেটিসাইড করে ওনার মনোনয়নপত্র বাতিল করে দেন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বৃহস্পতিবার চট্টগ্রাম এরিয়া পরিদর্শন করেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে মত বিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনুষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পরে নগরের দামপাড়া আর্মি ক্যাম্পে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় সেনা সদস্যদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি এরিয়া পরিদর্শন করেন সেনাপ্রধান। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আইন অনুযায়ী প্রার্থীদের আর্থিক ও ব্যক্তিগত তথ্য প্রকাশ বাধ্যতামূলক। তবে সেই হলফনামার তথ্য কতটা সঠিক ও পূর্ণাঙ্গ তা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বৃহস্পতিবার ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে সংস্থাটি জানিয়েছে, সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি, বিপুল ঋণ ও মামলায় জড়িত থাকার হার উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। প্রায় 1/4 প্রার্থীর বিরুদ্ধে মামলা থাকার পাশাপাশি হাজার হাজার কোটি টাকার ঋণের তথ্য সামনে এসেছে। এই পরিস্থিতিতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দ্বৈত নাগরিকত্ব নিয়েও অনিয়ম ইঙ্গিত দিয়েছে টিআইবি। 21 জন প্রার্থী হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ত্যাগের তথ্য দিলেও কমপক্ষে 2 জন প্রার্থী সেই তথ্য গোপন করেছেন বলে জানিয়েছে সংস্থাটি। খেলাপি ঋণকে খেলাপি তালিকাভুক্ত থেকে সরিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ ব্যবসা ভিত্তিক রাজনীতির কাছে নির্বাচন কমিশন জিম্মি হয়েছে। সেখানে কিন্তু কোনো প্রকার হেরফের ছাড়া সকল রাজনৈতিক দলের প্রভাবটাই কাজ করেছে। কাজে নির্বাচন কমিশন আইন সংস্কার যখন করে, তাদের নীতি প্রণয়ন করে, সেই যেই শক্তিগুলোর কাছে নির্বাচন কমিশনের জিম্মি, তার মধ্যে ব্যবসায়িক শক্তিটাও অন্যতম। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির শীর্ষ 7 নেতার বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আগামী 17 ফেব্রুয়ারি এই মামলার সূচনা, বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেছেন আদালত। এই মামলার 7 আসামির সবাই পলাতক। ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আসামিদের বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যার পরিকল্পনা, নির্দেশ, উস্কানি ও বাস্তবায়নে নেতৃত্বের সুনির্দিষ্ট 3টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। যুবলীগ এবং ছাত্রলীগ
রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তাদের প্রত্যেকটি ইউনিটে ইনস্ট্রাকশন দিয়ে এই আন্দোলন দমনে অস্ত্র ব্যবহার করেছেন, দেশীয় অস্ত্রের মাধ্যমে হত্যা করেছেন, তাদেরকে হত্যার উদ্দেশ্যে জখম করেছেন। এই মর্মে অভিযোগ গঠন করা হয়েছে এবং প্রসিকিউশন মনে করে যে অভিযোগ আজকে ট্রাইব্যুনাল গঠন করলেন সেই অভিযোগ প্রমাণ করার জন্য প্রসিকিউশনের কাছে অকাট্য দলিল রয়েছে। সম্পদের তথ্য না দেয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আখতার হোসেন। এছাড়া জালিয়াতি ও অনিয়মের অভিযোগে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল সহ ৪৩ জনের নামে মামলা করেছে দুদক। নির্ধারিত সময়ের মধ্যেই সম্পদ বিবরণী দাখিল না করার জন্য তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2) ধারায় মামলা নম্বর 42 এবং মামলা নম্বর 43 ইতিপূর্বে রুজু করা হয়েছিল। এজাহারে বর্ণিত অপরাধ দালিলিকভাবে প্রমাণিত হয়। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2) ধারায় বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এবং রাজুকের মোট 43 জন ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার চেষ্টা করা হচ্ছে। এটি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নয়, এটি জনগণের পক্ষ থেকে দেশ গড়ার সুস্পষ্ট দিক নির্দেশনা। বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর বিষয়ে তার অবশ্যই নিরপেক্ষতা আছে, কিন্তু সংস্কারের প্রশ্নে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কোনো অবস্থাতেই নিরপেক্ষ থাকতে পারে না। তাদের উদ্যোগে, সরকারের উদ্যোগে, কিন্তু সরকারের তৈরি করা নয়, যে এজেন্ডা তৈরি হয়েছে সেই এজেন্ডাই জুলাই জাতীয় সনদ। সেটা বাস্তবায়নের জন্য সকলের সম্মতি চাইছেই সরকার। এই মুহূর্তে কিশোরগঞ্জের ভৈরবে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঠিক আছে, এই যে আগামী মাসের 12 তারিখ, এই আগামী মাসের 12 তারিখে দেশের জাতীয় নির্বাচন, তাই তো নাকি? ঠিক বললাম না ভুল বললাম? ঠিক আছে। এখন এই যে 12 তারিখে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনারা, আমরা, বাংলাদেশের জনগণ, প্রত্যেকটি মানুষের একটি অধিকার আছে। কি বলেন তো? ভোটের অধিকার আছে। নির্বাচন সময় যেমন অধিকার, তেমন এই যে এখানে যত মানুষ আপনারা আছেন, আপনারা সহ এই জেলায় যত মানুষ আছে, তাদের মধ্যে যারা তাদের মধ্যে ভোটার আছে না? এখানে ভোটার তো আছেন আপনারা। প্রত্যেকটি ভোটারের দায়িত্ব হচ্ছে কি? ভোট দেওয়া। দায়িত্ব কি? ভোট দেওয়া, পবিত্র দায়িত্ব। এটা হচ্ছে দেশ, রাষ্ট্র আপনাকে সেই দায়িত্ব দিয়েছে, এটা আপনার জন্মগত অধিকার। কিন্তু এই ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গত 15 বছর। এই ভোটের অধিকারকে আদায় করতে গিয়ে গত 15 বছরে আমাদের শত শত নেতাকর্মী, আরো বিভিন্ন রাজনৈতিক দলের, এমনকি রাজনীতি করে না কিন্তু জনগণের এই অধিকারের পক্ষে কথা বলেছে, এবং বহু মানুষকে হত্যা করেছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। বহু হাজার লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। শুধু সেই সময় না, এই যে এখানে আমার সামনে এখানে কতগুলো পরিবার বসে আছে, তাদের সদস্যদেরকে আমরা হারিয়েছি। আমাদের ভয় আমাদের দল করতো, তাদের অনেকে অন্য দলেরও মানুষ ছিল, এরকমও মানুষ আছে। শুধু এই যে 2024 সালে 5ই আগস্ট
এই যে সারা দেশের মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে যে বিদায় করেছিল, সেই সময় 1500 মানুষকে হত্যা করেছে, তার মধ্যে এখানে উপস্থিত আছে। তাহলে প্রিয় ভাই বোনেরা, এই যে ভোটের অধিকার, গত 15 বছর আপনারা ভোট দিতে পেরেছিলেন? ভোট দিতে আপনারা পারেননি গত 15 বছর। সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। এখন এই যে শত হাজার মানুষের জীবন উৎসর্গ করার মাধ্যমে এই যে অধিকারটি ফিরে পেলেন, এই অধিকারটা তো তাহলে 12 তারিখে এই অধিকারটি প্রয়োগ করতে হবে। প্রয়োগ করতে হবে না? এখন কখন যাবেন ভোট দিতে? কখন যাবেন? সকাল সকাল হইল না। তাহাজ্জুদের সময় উঠতে হবে। এইবার তাহাজ্জুদের সময় উঠতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত পড়বে। পারবেন? ফরজের জামাত, ফজরের জামাত পড়ে লাইন দিয়ে দাঁড়া যাবেন যারা যারা ভোটার যে এলাকার। কেন কথাটা বললাম? কথাটা এই কারণে বললাম যে গত 15 বছর যেমন আমির নির্বাচন হয়েছে, নিশিরাতের নির্বাচন হয়েছে, মনে আছে না? মনে আছে, আপনাদের ভোট দিতে দেয় নাই। ঠিক একইভাবে এইবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলের। পত্রিকার খবরে এসেছে এই যে প্রবাসী আমাদের ভাইরা থাকে, তাদের জন্য পোস্টাল ব্যালটের কথা আমরা বলেছিলাম অনেক আগে থেকে। এই সরকার সেটা পূরণ করেছে, সবটা না পেলে অনেকটা করেছে। কিন্তু পত্রিকার খবরে দেখলাম যে পোস্টাল ব্যালটটা সরিয়ে ফেলাছে। দেখেছেন আপনারা খবরটা? খবরটাতে কাজে ষড়যন্ত্র শুরু হয়েছে। আবার কি ষড়যন্ত্র হচ্ছে? ষড়যন্ত্রে বিভিন্ন মা বোনদেরকে দিয়ে, নিরীহ মা বোন যারা ভোটার, গিয়ে তাদের এনআইডি নাম্বার নিচ্ছে, গিয়ে তাদের ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। শুনেছেন না এই খবর? এই খবর কে কে শুনছেন? বলেন তো দেখে। সবাই শুনছেন? তাহলে ভাই আর বলে কি হবে? আপনারা তো জানেনই সব ঘটনা। তাহলে শেষ করে দেই। এখন এই যে নিচ্ছে, এখন যারা নিচ্ছে তারা কারা জানেন? এই যারা নিচ্ছে, এই যে মা বোনদেরকে, নিরীহ মা বোনদেরকে যারা এই যে এনআই নাম্বার নিচ্ছে বিভ্রান্ত করে, বিভিন্ন কথাবার্তা বলছে, এরা 71 সালে যে আমরা দেশ স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের রক্তের বিনিময়, সেই সময় তাদের একটি ভূমিকা ছিল। কি ভূমিকা ছিল? এই দেশের মানুষ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল। কিন্তু এই যাদের কথা বললাম ষড়যন্ত্র করছে, এরা তখন দেশের বিপক্ষে অবস্থান করেছিল, দেশের স্বার্থের বিরুদ্ধে। কিশোরগঞ্জে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে কথা বলছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের সুতা উৎপাদনকারী মিলগুলো রক্ষায় সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় আগামী 1 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল এই ঘোষণা দেন। দ্রুত নীতিগত সহায়তা ও শিল্প বান্ধব সিদ্ধান্ত না এলে পুরো খাত আরও গভীর সংকটে পড়বে বলেও সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করা হয়। আমরা যে তুলা ইম্পোর্ট করব সেটারও সক্ষমতা হারিয়ে ফেলছি। তুলা ইম্পোর্ট করতে তো টাকা লাগবে, তো আমার প্রতিনিয়ত যদি আমি 30 সেন্ট করে কেজিতে লস করি, আমার টাকা তো সংকুচিত হয়ে যাচ্ছে। আমার ফ্যাক্টরি বন্ধ করার ছাড়া কিচ্ছু নাই। আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেও আমরা ব্যাংকের দায় দানা শোধ করতে পারবো না। এটা স্টেট অফ ইমার্জেন্সি স্টেটে চলে গেছে। এরপরে যদি সরকারের চোখ না খুলে আমাদের আর কিছু করবার নাই। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল ছলিমপুরে অভিযানে র্যাব সদস্য মোহাম্মদ মোতালাব হোসেনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। পুলিশ জানায় বুধবার রাতে র্যাব 7 এর ডিএডি পদমর্যাদার একজন কর্মকর্তা সীতাকুণ্ড থানায় মামলাটি করেন। মামলায় 19 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা 150 থেকে 200 জনকে আসামি এবং সন্ত্রাসী বাহিনীর প্রধান হিসেবে মোহাম্মদ ইয়াসিনকে প্রধান আসামি করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার 3 জনের মধ্যে 2 জন এজাহার নামীয় এবং অপরজন সন্দেহভাজন। নিহত আব্দুল মোতালেব র্যাব 7-এর উপসহকারী পরিচালক ছিলেন। সোমবার বিকালে জঙ্গল ছলিমপুরে অভিযানের সময় স্থানীয় সন্ত্রাসীদের হামলায় তিনি মারা যান। গুরুতর আহত হয় আরও 3 র্যাব সদস্য। সাম্প্রতিক নানা ঘটনায় দেশের সংখ্যালঘুদের হৃদয় ভেঙে গেছে, এমনটা মনে করেন দেশের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা। আগামী নির্বাচন ঘিরে তাদের প্রতি সহিংসতা রোধে পদক্ষেপ নেবার আহ্বানও জানিয়েছেন তারা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সিউডেপ মিলনায়তনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সংখ্যালঘুর অধিকার নিয়ে সেমিনারে এই আহ্বান জানান সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা। বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে এখন পর্যন্ত তাদের অধিকার ও সুরক্ষার বিষয়টি কোনো দলের ইশতেহারে আসেনি, তাই কোনো দলের উপরেই আস্থা রাখতে পারছেন না তারা। এই গোষ্ঠীর অধিকার ও নিরাপত্তার বিষয়টি কেবল আলোচনার টেবিল নয়, বরং সব দলের ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়নের উপর গুরুত্ব দেন আলোচকরা। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে ইসলামী পার্টি, এগুলো না রেখে একটা মহাজোট করেন। বাংলাদেশে আমরা যে জিনিসটা খুব ফিল করছি আদিবাসীরা, আমাদের কোনো সামাজিক নিরাপত্তা নেই এবং ভূমির অধিকার নেই। আত্মপরিচয়ের আলোচনায় কিন্তু আমরা আসলে বাংলাদেশি, বাঙালি, মুসলমান এদের ক্ষেত্রেও আমার মনে হয় যে দুর্ভাগ্যজনকভাবে আমরা এই জাতিরাষ্ট্রে এই আত্মপরিচয়ের বিষয়গুলোর মীমাংসা মনে হয় আমরা করতে পারিনি। আমাদের জন্য নির্বাচন মানে কেবল ভোট নয়, নির্বাচন মানে অনেক প্রশ্ন। আমি কি ভোট কেন্দ্রে ঢুকতে পারবো? আমাদের পরিচয় নিয়ে অপমান হবে না তো? এই জনগোষ্ঠী যারা ভোট দেয় তারা কিনতে হয়, এবং বাংলাদেশে 130 থেকে 33টা সিট হিন্দু সম্প্রদায়ের ভোটের উপর নির্ভর করে। শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। পূজা উপলক্ষে রঙিন আলোয় সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। এই হলের মাঠেই চলছে 75টি মণ্ডপ তৈরির কাজ। এর মধ্যে 73টি মণ্ডপ শিক্ষার্থীদের, একটি হল প্রশাসনের ও একটি কর্মচারীদের জন্য। বেশিরভাগ মণ্ডপ তৈরির কাজই শেষের পথে। বছর ঘুরে এমন ধর্মীয় উৎসব নিয়ে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। তারা আশা করছেন উৎসব মুখর পরিবেশেই উদযাপিত হবে সরস্বতী পূজা। সরস্বতী মাকে যেভাবে আমরা মানি অ্যাজ স্টুডেন্টস বা বিদ্যার জন্য যেভাবে আমরা মানি, সেটা ভালোবাসা থেকে এই পূজাটা আয়োজন করা আর কি। সকাল সকাল হচ্ছে পূজাটা শুরু হয়ে যায়, কিন্তু এখন হচ্ছে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে অনেকগুলো প্যান্ডেল তোলা বাকি, কিন্তু মোস্ট অফ দ্য প্যান্ডেলস এখন উঠে গেছে, বাট শেষ মুহূর্তের প্রস্তুতি এখন চলছে। বিদ্যার দেবী আসতেছেন, পৃথিবীতে অবতীর্ণ হইতেছেন আগামীকাল। তো এই বসন্ত পঞ্চমীতে সবার মাঝে বিদ্যার আলো ছড়িয়ে দিবেন, এটা আমরা বিশ্বাস করি সনাতন ধর্মাবলম্বীরা। শুধু পড়ালেখা না, একটা মানুষের চলতে হলে অনেক নৈতিক শিক্ষার দরকার আছে। আমরা এগুলোর জন্য মায়ের আরাধনা করি। বাংলাদেশের রপ্তানি খাত গত 2 দশকে বড় সাফল্য দেখালেও এর 80% এখনও তৈরি পোশাক খাতের উপর নির্ভরশীল। আমদানি ও সেবা খাতে ব্যয় রপ্তানির চেয়ে বেশি হওয়ায় বৈদেশিক মুদ্রার ঘাটতি তৈরি হচ্ছে। এমন বাস্তবতায় তৈরি পোশাক খাত সম্প্রসারণ এখন সময়ের দাবি। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সেমিনারে একথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সেমিনারে উপদেষ্টা আরও বলেন, কাঁচামাল, জ্বালানি ও যন্ত্রপাতি আমদানিতে বছরে $70 বিলিয়নের বেশি ব্যয় হচ্ছে। ইউরোপ ও আমেরিকার উপর নির্ভরশীলতা পোশাক খাতে ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। রপ্তানি ও আমদানির এই ভারসাম্যহীনতায় সৃষ্টি হচ্ছে বৈদেশিক ঘাটতি। সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে EC4 যে কর্মসূচির লক্ষ্য হল তৈরি পোশাকের বাইরে নতুন শিল্প খাত গড়ে তুলে রপ্তানিতে বৈচিত্র্য আনা, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানো এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ 2024-25 শিক্ষাবর্ষে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে আকিজ মনোয়ারা ট্রাস্ট। 150 জন নিয়মিত শিক্ষার্থীকে দেয়া হচ্ছে মাসিক 5,000 টাকার শিক্ষাবৃত্তি। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। অনুষ্ঠানে আকিজ মনোয়ারা ট্রাস্টের ট্রাস্টি মনোয়ারা বেগম জানান, এই শিক্ষাবৃত্তি কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে।
পর্যায়ক্রমে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাতেও এই বৃত্তি চালু করার পরিকল্পনার কথাও জানান তিনি। ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসির বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গাজীপুরের নীড় রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে 2025 সালের অর্জনের ভিত্তিতে শাখা ব্যবস্থাপকদের সম্মাননা দেওয়া হয়। এছাড়া 2026 সালে কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয় সম্মেলনে। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান শাহিদা আনোয়ার, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, অন্যান্য পরিচালকবৃন্দ এবং কোম্পানির সিইও কাজী মোকাররম দস্তগীর। এছাড়াও সারা দেশ থেকে আগত শাখা ব্যবস্থাপকরা সম্মেলনে অংশ নেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ রাজ্যের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন হামাদ বিন মোহাম্মদ আল শাকিরের সাথে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানান। এছাড়াও বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে ফুজাইরাহ ও চট্টগ্রাম বন্দরের সরাসরি যোগাযোগ স্থাপনের অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত। এমনকি ফুজাইরার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি ফুজাইরাস্থ বাংলাদেশ সমিতির জন্য স্থায়ী ভবন বা জমি বরাদ্দ দেওয়ারও আহ্বান জানান। রাষ্ট্রদূতের অনুরোধে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা খোলার ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দেন ক্রাউন প্রিন্স। সুইজারল্যান্ডের ডাভোস থেকে শুরু হলো গাজা পুনর্গঠনে বহুল আলোচিত বোর্ড অব পিসের আনুষ্ঠানিক যাত্রা। ট্রাম্পের নেতৃত্বে শান্তি পরিষদের সনদে স্বাক্ষর করেছেন 20 দেশের প্রতিনিধিরা। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকরের পর প্রস্তাবিত টেকনোক্রেট কমিটির প্রশাসনিক দায়িত্ব পর্যবেক্ষণ ছাড়াও ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণে কাজ করবে এই বোর্ড, এমন আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, কাতার, মিশর ছাড়াও এই বোর্ডে আছে মরক্কো, পাকিস্তান, ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্রে জব্দ করা রাশিয়ার $1 বিলিয়ন সম্পত্তি শান্তি পর্ষদে জমা দিয়ে বোর্ড অব পিসে থাকার আগ্রহ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গাজায় আগ্রাসন চালানো ইসরায়েলকেও রাখা হচ্ছে এই পর্ষদে, তবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইসরায়েল বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কেউ উপস্থিত ছিলেন কিনা তা নিশ্চিত করতে পারেননি রয়টার্স। আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেওয়ার সম্ভাবনা থাকায় আপাতত ট্রাম্পের বোর্ড অব পিসে অংশ নিতে রাজি নয় যুক্তরাজ্য। এবার খেলার প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপে ভারতে না যাওয়া ইস্যুতে দুপুরে ক্রিকেটারদের সাথে ঢাকার একটি 5 তারকা হোটেলে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, যেখানে উপস্থিত ছিলেন বিসিবির বোর্ড কর্তারাও। বৃহস্পতিবার দুপুরে ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক করতে একে একে হোটেলে আসেন ক্রিকেটাররা। সেখানে ক্রিকেটারদের সাথে আসিফ নজরুলের বিশ্বকাপ খেলতে যাওয়া ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়। তবে কি কথা হয়েছে সেসব বিষয়ে বিস্তারিত জানাননি ক্রীড়া উপদেষ্টা। ক্রিকেটারদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা জানান, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। এই সিদ্ধান্তে অনড় সরকার। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে আইসিসি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে, এমনটাই প্রত্যাশা ক্রীড়া উপদেষ্টার। আর বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, বিশ্বকাপে খেলার অপেক্ষায় বাংলাদেশ। টাইগারদের বিশ্বকাপ খেলার আয়োজন না করতে পারলে ব্যর্থ হবে আইসিসি। আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে। আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। আমরা এখনো আশা ছাড়ি নাই। আমরা আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে। বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না, আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনো রেডি, আমাদের দল রেডি আছে। বাংলাদেশের জন্য আইসিসি নারী টি-20 বিশ্বকাপের স্বপ্নটা এখন আরও স্পষ্ট। নেপালে নামিবিয়াকে 80 রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার 6 নিশ্চিত করেছে বাংলাদেশ। বাংলাদেশের জন্য আইসিসি নারী টি-20 বিশ্বকাপের স্বপ্নটা এখন আরও স্পষ্ট। বাছাই পর্বে টানা তৃতীয় জয়ে
দুর্দান্ত ছন্দে নিগার সুলতানার দল। ব্যাটিংয়ে শুরুতে উইকেট হারালেও দিলারা আক্তার, সুবহানা মোশতারি ও অধিনায়ক নিগারের দৃঢ়তা 144 রানের লড়াকু পুঁজি পায় টাইগার্সরা। জয়ে বাংলাদেশের স্পেন তোপে একেবারেই অসহায় আত্মসমর্পণ করে নামিবিয়া। সানজিদা, রাবেয়া ও ফাহিমার ঘূর্ণিতে মাত্র 64 রানে গুটিয়ে যায় তারা। 14 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সানজিদা আক্তার মেঘলা। এছাড়া তিনটি উইকেট শিকার করেন রাবেয়া ও ফাহিমা। 3 ম্যাচে 3 জয়ে গ্রুপের শীর্ষে বাংলাদেশ। এখন সুপার 6-এ শীর্ষ 4-এ থাকলেও জুনে ইংল্যান্ডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে টাইগ্রেসরা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।